অথরিটিটা কি? অন্তর্বর্তী সরকারের অথরিটিটা কে দিল যে একটা জুলাই সনদ করতে হবে? এটা কে দিছে? যদি বলা হয় রাজনৈতিক দলগুলো, তো রাজনৈতিক দলগুলোকে এই ম্যান্ডেট কে দিল? আমার মাথায় তো এটাই আসে না। মোট কথা, শোনেন, এইটা একটা জটিল করছে এই কারণে, ডক্টর ইউনূস হচ্ছে 5, 10, 20 বছর আসলে ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে, যেটা 1/11 মানে সম্ভব হয়নি। এইটা এইবার তারা বাস্তবায়ন করতে চাইছে। এইটাই হচ্ছে আসলে মূল কথা। এই জন্য দেখেন, শুরু থেকেই বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর এক মানে সব শিয়ালের এক রাত, সব এই জামাত, এনসিপি সহ এই এদের এই যে ছাপোষা যেগুলি আছে, সব ছানাপোনা, সবাই মিলে নির্বাচনের বিরুদ্ধে গেল। কত বড় বেইমান এবং বিশ্বাসঘাতকের দল এইগুলি, যে যারা 15 বছর ধরে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করলো, যাদের নেতা কর্মীরা রাজপথে রক্ত দিল, তারা মানে শেখ হাসিনার পতনের সাথে সাথে বলতেছে আর নির্বাচন দরকার নেই, আমরাই নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবো। এটা হয় কোনোদিন? একটা অসাংবিধানিক শাসন মাসের পর মাস, বছরের পর বছর চলবে। এই আয়োজনই তো করছিল। নির্বাচনের কথা একমাত্র বিএনপি বলছে, কিন্তু বিএনপি আবার অবাক কাণ্ড, যে যখন নাকি সবাই মিলে বললো যে ওই ওই তো বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, ওই ক্ষমতার লোভে তারা নির্বাচন চায়, সাথে সাথে বিএনপি আবার চুপসে গেল। বিএনপিও এটা উচিত কাজ করেনি। তাকে সরকারের প্রথম মিটিং এ বলা উচিত ছিল যে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি নির্বাচনটা কবে দেবেন। যেটা নেপালে আমি বারবার বলি, সুশীলা কার্কিকে চাপ দিতে হয়নি। সুশীলা কার্কির মাথার মধ্যে যেহেতু কোনো মতলববাজি ছিল না, সেই কারণে সে এসেই বলছে যে আমি 6 মাসের বেশি থাকবো না। এবং জেনজিরা যখন গেছে তার কাছে বলছে যে আমি এই সমস্ত বুঝি না। বলে যে বছরে বছরে সরকার পরিবর্তন হয়, এটার একটা এই করতে বলে যে এটা পার্লামেন্ট করবে, তোমরা পার্লামেন্টে যে এটা করো। পরিষ্কার কথা। এখন দেখেন রাজনৈতিক যে বিরোধ চলতেছে, এখন যারা ক্ষমতা আসছে তাদের সাথে ক্ষমতাচ্যুতদের রাজনৈতিক বিরোধ চলতেছে, বিক্ষোভ চলতেছে। এই সমস্ত ক্ষোভ বিক্ষোভের এই দায় দায়িত্ব তো সুশীলা কার্কি নেয়নি। ইউনূস সরকার এটা নিতে গেল কেন? কে তাকে ম্যান্ডেট দিল? কে তাকে বললো যে 8 মাস ধরে ফরেন সার্ভিস একাডেমিতে একটা ঐক্যমত্য কমিশন বসাবে? এটা যদি বলেন যে হ্যাঁ বিএনপি রাজি হয়েছে, আমি তো বিএনপির পক্ষে বলছি না, আমি এখানে বিএনপিকেও দায়ী করছি। এই কারণে যে বিএনপির ডে 1 থেকে বলা উচিত ছিল যে আমরা 15 বছর রাজপথে রক্ত দিচ্ছি, নির্বাচনটা কবে হবে আগে এটা ফয়সালা করেন, তারপরে অন্য কিছু। কিন্তু ছিল কারণ তো জনাব মোশাররফ সংস্কার, ফিরোজ, আমাদের যেটা মনে পড়ে যে ওই যে তখন একটা আন্দোলনের হুমকি ছিল, এমনকি অনেকে বিএনপি নেতাদের এমনটাও বলছিলেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়, আর রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছিলেন যে নির্বাচন নিয়ে। যে লন্ডন বৈঠকে গেল তারপর থেকে আর এই আন্দোলনের ডাক টাক সব চলে গেল। তারপরে আর কোনো আন্দোলনের ডাক ছিল না কিন্তু। না এই লন্ডন বৈঠক টৈঠক এগুলি তো, এইগুলি করে তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করছে। এটা কেন করতে গেল? তার একটাই কথা, আমি 15 বছর নির্বাচনের দাবি করছি, আমার নির্বাচন দরকার। একটাই দাবি, এক দফায় এক দাবি ছিল, একবারে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং সংস্কার বলতে যেটা, সেটা তাও ইউনূস সরকার কেন করবে? পার্লামেন্ট এখন হয়েছে, পার্লামেন্টে একটাই জিনিস বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন। এছাড়া কোনো কাজ নেই। আগে ভাই নির্বাচনটা হইতে দেন, পার্লামেন্টের বিভিন্ন কমিটি গুলো কার্যকর করতে দেন, এবং সংবিধান সংশোধনে পার্লামেন্টারি কমিটি হবে। আউট অফ পার্লামেন্ট আপনি যত জ্ঞানী গুণী লোকজন হয়, সব দেশেই কিন্তু পার্লামেন্টের বাইরের লোকজন হয় মহাজ্ঞানী, কিন্তু আলটিমেটলি ওই পার্লামেন্টে যেটা করে, এখন আমেরিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, সমস্ত বিশ্বে কোথাও দেখবেন না আউট অফ পার্লামেন্ট ডেমোক্রেটিক সিস্টেমে পার্লামেন্টের বাইরে বসে তারা একটা ঠিক করে দেয় যে পার্লামেন্ট এইভাবে এইভাবে চলবে, এই সংস্কার করতে হবে, কতদিনের মধ্যে এটা না করলে নাকি এটা অটোমেটিক গণপরিষদ হয়ে যাবে। কি সমস্ত কথাবার্তা শুনলাম! এগুলি করে আসলে একটা জটিলতা তৈরি করছে, রাজনীতিতে একটা ডিভিশন হয়েছে, এবং তার এখন ফল ভোগ করতেছে। কারণ যারা, যাদের মাথায় চড়াইছে ইউনূস সরকার, জামাত এবং এনসিপি, তারা তার ক্ষমতা আসতে পারেনি, এখন তারা হইচই শুরু করছে। তারা বলতেছে যে না এইটা এইটা করতে হবে, ওইটা করতে হবে। কেন করতে হবে? কি কারণে করতে হবে? শাহাবুদ্দিন করছে, এরশাদের শরীর শাসন ছিল না? শাহাবুদ্দিন ক্ষমতা এসে বলতো যে আমি সংস্কার করব, কারণ এই দেশে প্রায় সংবিধান ঠিক নাই, এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। এই সমস্ত আয়োজন করছে বিচারপতি শাহাবুদ্দিন?
সে বলছে ভাই আমি যে কাজে ছিলাম সেই কাজে ফেরবো। এবং ডক্টর ইউনূসও কিন্তু একই কথা বলছে যে শাসন কার্য পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। কিন্তু দেখা গেল যে না, এটা উল্টা। তারা মানে তাদের নিজ নিজ কাজে তারা সন্তুষ্ট না, তারা শাসন কাজে হচ্ছে বেশি সন্তুষ্ট। আপনার কথা থেকে কয়েকটা প্রশ্ন যাচ্ছে, একটু একটা করে ফেলি। যেটা জনাব আনিস আলমগীর কাছে ছিল, সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে জটিলতা বলছেন আপনি তৈরি করে গেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় প্রতারণা, অন্তহীন প্রতারণা, এই যে কথাগুলো বলছে। কিন্তু এই প্রতারণার যদি হয়ে থাকে বা অবৈধ সবকিছুর উপরে তো একটা গণভোট আবার হয়ে গেল, জনরায় তো চলে আসলো, এখন এই 70% মতো জনরায়কে কিভাবে উপেক্ষা করা যায়? এই প্রশ্নটা যদি করা হয় সেটির আসলে জবাব কি? এটি আসলে দুজনের কাছে। আমি আনিস আলমগীরকে শুনে এসে আপনার কাছে আবার আসি মোস্তফাজের সাথে সাথে। আপনি ওই যে বছরের পর বছর থাকতে চেয়েছেন, সেটা নিয়েও একটু আমি প্রশ্ন করতে যাবো, কিন্তু জনাব আনিস আলমগীর এটা একটু শুনি যে গণভোটে তো জনরায় চলে আসলো, অবৈধ প্রতারণা বা জটিলতা সবকিছুর পরেও। জনরায় বিএনপি তো অস্বীকার করছে না, কিন্তু জনরায়টা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ। তারা তো কেউ বলছে না যে আমরা এটা করব না। এবং এবং তারা তো যে বিএনপি দেখেন, এবং সোজা সোজা কথা হলে বিএনপি বাটে পড়ে এই বাটপার ইউনূসের এই প্রস্তাবে রাজি হতে হয়েছিল যে আমরা ঠিক আছে। এবং দিবু ভাই যেটা ওনাকে অভিযোগ করছে যে তারা কেন মানলো, কেন এটা নিল, তাদের এই বাস্তবতা ছিল তখন মানা। কারণ বিএনপিকে তখন এক ধরনের কালার করা হচ্ছিল যে তারা সংস্কার চায় না, তারা ক্ষমতা চায়, তারা ক্ষমতা লিপসু, তারা কোনো চেঞ্জ চায় না, তারা শেখ হাসিনা স্টাইলে আবার একটা দেশ চালাবে। তো এই যে এতগুলো অভিযোগ, এই অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা শুধু মানে ইয়ানাফসি করছিল যে কখন ইলেকশনটা দেয়। ইলেকশনে দেওয়ার জন্য তারা যে গণভোট, আপনি যদি খেয়াল করে থাকেন, গণভোটের পক্ষেও তারা কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত ইয়ে করে নাই। শেষ বেলায় এসে যখন তাদেরকে একঘরে করা হচ্ছিল যে এরা সংস্কার চায় না, তখন তারেক রহমান বললেন যে হ্যাঁ, যেহেতু আমরা অঙ্গীকার করেছি সেই অর্থে তো আমি হ্যাঁ ভোট দেওয়ার কথা বলবো। তার মানে কি, উনি যেটা অঙ্গীকার করেছেন সেটাতে হ্যাঁ ভোট দিতে বলছেন, উনি তো পুরোটাতে চান নাই। এখন পুরোটা প্রক্রিয়া যদি আপনি ভুল করে থাকেন, আপনি যদি এক এক প্রশ্ন দিয়ে 4 উত্তর দিয়ে থাকেন, তাহলে তো এটা যে একটা এটা যে একটা মাকাল ফল হবে, এটা তো দেশের সবাই, ইউনূস এবং তার গং ছাড়া সবাই বলেছে যে এইটা কোনো ইয়ে হচ্ছে না, সাংবিধানিক হচ্ছে না, এবং এটা প্রক্রিয়াগত ভুল হচ্ছে। তারা যে, এবং আপনাদের অনুষ্ঠানেও আমরা বলেছি তখন যে এগুলো হচ্ছে না। এক প্রশ্ন 4 উত্তর কিভাবে হতে থাকবে? যদি হয় যে এই রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সহ যার যার অবস্থান থেকে যেটা ঐক্যমত্য হয়েছিল সেই ব্যাপারে আপনি তাদেরকে সংস্কার করতে দিবেন, এই ক্ষেত্রে আপনি হ্যাঁ বলেন কিংবা না বলেন, সমস্যার সমাধান হয়ে যেত। এখন তো একজনের অভিপ্রায় একরকম, সেটা এটার মধ্যেই আছে। তো তাহলে এটা যখন একজনের অভিপ্রায় একরকম আছে, সেটাই তো মানতে হবে। এটা তো এখন দ্বিমত করার কিছু নাই আর। আর আপনি কিন্তু বলছিলেন আসলে যে ওই যে চার প্রশ্নের এক উত্তর ঠিক আছে, বাটে পড়ে করুক আর যাই করুক, এখন যখন বলে ফেলেছেন গণভোটে হ্যাঁ দিন, গণভোটে হ্যাঁ এসেছে এবং সেটি গণভোটটা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপরে, এখন সেই আদেশকে যদি অবৈধ বলা হয় তাহলে বিএনপির একটা স্ববিরোধিতা প্রকাশ করছে কিনা, এইটা আমি জনাব মোস্তফা আপনার কাছে শুনবো ছোট করে। তারপরে ওই যে বছরের পর বছর থাকা নিয়ে ওটা নিয়ে একটা প্রশ্ন করতে চাইবো। জি শুনেন, আসলে বিএনপি তো, এটা আমি বারবার বলছি, বিএনপি ইউনূস সরকারের এই লম্বা সময়টা কোনোভাবেই সে মনে প্রাণে অ্যাকসেপ্ট করেনি। এই ঐকমত্য কমিশনের কনসেপ্টটা অ্যাকসেপ্ট করে, কারণ যারা আন্দোলন করে তারা চায় যে তারা রাষ্ট্র ক্ষমতা এসে তারা তাদের মতন করে করবে। এবং সারা বিশ্বে কিন্তু তাবৎ দুনিয়ায় তাই, কেউ কারোর এজেন্ডা বাস্তবায়ন করে না। এখানে জামাত আর হয়তো ডক্টর ইউনূস একই, মানে যদি ইউনূসের এজেন্ডা বাস্তবায়ন করতো, এটা জামাতের এজেন্ডা হিসেবে হয়তো জামাত অন করে, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু জামাত তো বারবার বলছে যে আমাদের নিজস্ব 31 দফা আছে, এই দফার অনেকগুলো এখানেই তো আছে। তাহলে ঐকমত্য কমিশনের আগেই তো আমরা সংস্কার প্রস্তাব দিচ্ছি, আমরা আমাদের মতন করে করবো, তারা অন্যের এজেন্ডা কেন বাস্তবায়ন করবে? সেই কারণে এখন দেখেন, এই যে একটু আগে দেখছি যে সংবিধান সংস্কার যে কমিটি করছে, এখানে বিরোধী দল বলতেছে তারা এই কমিটির মধ্যে থাকবে না। তাহলে কেমনে হবে? কারণ পার্লামেন্টারি কাজ হচ্ছে বিভিন্ন সংস্কার গুলো করা। বাইরের থেকে কি সংস্কার এলো, কিসের ভিত্তিতে গণভোট এলো? আপনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ এটা তো আমিও মানি। বিএনপি বোঝা যাচ্ছে যে বিএনপি কৌশল করতে গেছে, কৌশলে যে ছলে বলে কলে কৌশলে কোন রকম একটা নির্বাচনটা আমরা আদায় করি। কারণ তারা নিশ্চিত ছিল যে নির্বাচন হলে বড় রাজনৈতিক দল হিসেবে তারা জয়ী হবে, এবং সেই হিসেবে তারা
জয়ী হয়েছে। কিন্তু এটাও ঠিক যে বিএনপির একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকা দরকার ছিল। তাদের আজকের যে বিরোধিতা, এই বিরোধিতা তারা ইনায় বিনায় বলছে, কিন্তু এটা আরো স্পষ্ট করার দরকার ছিল। কোথায় কোথায় তাদের আপত্তি, কোথায় কি, সেটা বললে ভালো হতো। এখন বলে নাই বলে, ওই যে যেটা আনিস আলমগীর বললো, যে পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল তখন, তখন যদি বিরোধিতা করতো তাহলে দেখা যেত এত মব বাজি শুরু হয়েছিল সারা দেশব্যাপী, যেটা ইউনূস সরকার সামাল দিতে পারতো না। তাইলে হয়তো অন্য কোনো শক্তি এসে ক্ষমতা দখল করে ফেলতে পারতো। তাহলে তখন বিএনপির কি এখন এটা সাংবিধানিক বলা উচিত, শাসনের মানে ব্যাপারটা আপনারা দেখতে পারতো। আপনারা যেটা ব্যাখ্যা করছেন যে তাদের আসলে এটা কৌশল নিতে হয়েছে, ছল বলও বলছেন যে এটা করতে হয়েছে, তাদেরকে বাটে পড়ে করেছে, মানে অনেকগুলো শব্দ উঠে আসছে। তো এটা কি বিএনপির এখন এসে স্পষ্ট করা উচিত যে এটি তাদের কৌশল ছিল, আসলে তাদের মানে তারা তাদের উচিত। মতো করে হ্যাঁ, বাস্তবায়ন করতেছে? অবশ্যই। অবশ্যই একটা রাজনৈতিক দল, তার একটা স্বচ্ছতা থাকবে, তার একটা জবাবদিহিতা থাকতে হবে। আজকে যে কথাগুলো তারা বলছে, কেন তারা ওই সময় বলতে পারেনি, কি কারণে বলতে পারেনি? আজকে বলছে এটা প্রতারণার দলিল। আপনি তার মানে কি, প্রতারণার দলিল বলা মানে কি? ডক্টর ইউনূস একটা প্রতারক সরকার ছিল, সোজা কথা। এটাই কিন্তু বলতে চেয়েছে। মানে এটা মানে কূটনৈতিক মারপ্যাচের কথা, যে এটা প্রতারণার দলিল, অন্তহীন প্রতারণার দলিল। তার মানে ডক্টর ইউনূস জাতির সাথে প্রতারণা করছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এখন আগে তাদের রাজনৈতিক অবস্থানটা কি ছিল, আর এখন কেন এত পরিষ্কার হলো, এইটার একটা ব্যাখ্যা অবশ্যই বিএনপির মতো রাজনৈতিক দলের দেওয়া উচিত। শুধু বিএনপি কেন, প্রতিটা রাজনৈতিক দলের, যেহেতু জনগণের কাছে একটা জবাবদিহিতা আছে, সুতরাং তাদেরকে এটা পরিষ্কার করে খোলাসা করা উচিত। এটা আমি আচ্ছা, একমত। স্পষ্ট এই প্রতারণার দলিলটাও মানে অনেকগুলো বিষয়ের মধ্যে একটার সাথে আরেকটা আবার জড়িয়ে যাচ্ছে, ফলে এটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু ওই যে আপনি বললেন না যে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল ডক্টর ইউনূসের সরকার, সেটি কিন্তু সেনাপ্রধান সেই যে শুরুতে 18 মাস বলেছেন, শেষ পর্যন্ত কি 18 মাসে রইল আর কি। শোনেন, মাঝখানে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই যে বক্তব্য, ডিপ স্টেট তারা চেয়েছিল 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে, এবং রূপরেখাও নাকি বাতলে দিয়েছে, বিদেশি নানান শক্তি ছিল, নাম প্রকাশ তিনি করেন নাই। মানে সেখানে আসলে এই 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 বিষয়টা কি হয়ে গেল? ডিপ স্টেট কি চেয়েছিল, 18 মাস কেন থাকলো, এটা কি এখন পর্যন্ত স্পষ্ট হলো? ডিপ স্টেট আসলে তারা নিজেরাই, ওরা নিজেরাই ডিপ স্টেট বানাইছে। এই সমস্ত গুলি মানে বলে তাদের নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে। আপনার মনে আছে ধর্ম উপদেষ্টা, আমার নামটা মনে নেই, তিনি কিন্তু বলছিলেন যে আমরা বাকি মেয়াদটা পূরণ করতে চাই। হ্যাঁ, কোন একটা বলেছেন। অনুষ্ঠানে তিনি কিন্তু বলেও ফেলছিলেন। এবং বাকি মানে মেয়াদ না, তাদের আরো লম্বা মেয়াদ। তাদের একটা ছিল যে একটা সংস্কার, বিশাল একটা কাজ করতে হবে। এটা হলো কথার কথা ছিল। আপনি দেখেন পুলিশের পোশাক পরিবর্তনের, এটা দেখে বলেন, একটা রেগুলার গভর্নমেন্ট করে কোনো দিনও কোনো অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের মতন কাজেও হাত দেয়? মানে ক্ষমতা ছাড়ার আগে মানে বাণিজ্য চুক্তি করে, চট্টগ্রাম বন্দরে চুক্তি করে। এই আলামত দেখলে বোঝা যায় যে তারা আসলে 17-18 মাসের জন্য আসে নাই। কিন্তু পারেনি কেন? দুইটা শক্তির কারণে। একটা হচ্ছে সেনা, সশস্ত্র বাহিনী, তারা তাদের যে ঐক্যটা ছিল 3 বাহিনী প্রধানের, এই ঐক্যটা ভাঙতে পারেনি ডক্টর ইউনূস। আর একটা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি। বিএনপি সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী 3 প্রধান এবং রাষ্ট্রপতি, তারা একাট্টা ছিল বলেই মানে ডক্টর ইউনূসের লম্বা সময় ক্ষমতায় থাকার স্বাদ পূরণ হয়নি। এটা হচ্ছে মানে বাস্তব কথা। আমি আজকে যে কথাটা বললাম, এখন তো বিএনপি মুখ খুলছে আস্তে আস্তে, দেখবেন এই কথাগুলো বিএনপি বলবে, যেটা এখন আমরা বলছি। এখন অনেক কথা কিন্তু আমরা আগে বলছি, যে কথাগুলো আজকে সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে বলছে, আমরা কিন্তু সেই কথাগুলো গত প্রায় 1 বছর ধরে বলে আসতেছি, যে এই যে আউট অফ পার্লামেন্ট ঐক্যমত্য কমিশন করে লম্বা সময় নেওয়া হচ্ছে, নির্বাচনটা পিছানো হচ্ছে, এতে দেশের বিপর্যয় হচ্ছে, এইটা বিএনপির মত না। এবং এটা একতরফা ভাবে ডক্টর ইউনূস নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিভিশন ক্রিয়েট করে, বিশেষ করে ছাত্রদেরকে ধ্বংস করে, ছাত্রদের উপর শক্তির উপর ভর করে সে একটা লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছিল। আজকে কিন্তু সেই কথাটাই আসছে। আজকে আপনার আন্দালি পার্থ কি বলছে, যে আপনারা জামাতের প্রতিনিধি হন না, আপনারা জেনজির প্রতিনিধি হন, জামাতের প্রজন্ম হন না, জেনজির প্রতিনিধি হন। এই কথাগুলি কেন আসছে? কারণ এইগুলো হলো জামাতের নানা রকম উইং। এই উইং গুলো দিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন
মিটিং ডাকতো 3টা রাজনৈতিক দলকে, সেখানে বিএনপি ছিল সংখ্যালঘু দল হিসাবে, আর জামাত এনসিপি তো একই, আর বিএনপি এই কৌশল করে 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 কিন্তু তারা মানে এনসিপি কে সামনে আনছে জোর করে, এবং এই নির্বাচনের এই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করারও এই উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি এই শক্তিটা জিতে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবে এবং তারা রাষ্ট্র চালাবে এবং তারা তাদের মতন করে এখনো কিন্তু এই আলোচনাটা আছে, তারা এই জনাব মোস্তাফিজুর, এখনো কিন্তু এই আলোচনাটা আছে যে যেমন করে ডক্টর খলিল হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইউনূস মানে সেই লন্ডন বৈঠকের দুইজন, তারা আসলে আবার তাদের কোনো কোনো জায়গা রয়ে যাবে কিনা, ডক্টর ইউনূসও রাষ্ট্রপতি হবে কিনা, এই আলোচনাটা মাঝখানে শোনা গেছে। কিন্তু আনিস আলমগীর, আপনি যদি এই বিষয়ে বলবেন নিশ্চয়ই। সাথে সাথে যে প্রশ্নটা জনাব মোস্তাফিজ বলছেন আপনার কাছেও শুনতে চাই। শুধু তো পুলিশের পোশাক পরিবর্তন না, চেষ্টা ছিল সেই সময় সংবিধান পরিবর্তনের বিষয়টা আছে, এমনকি দেশের নাম পরিবর্তনেরও বিষয় ছিল, আলোচনা উঠেছিল জাতীয় সঙ্গীত মানে অনেক কিছু পরিবর্তনের, একদম রিসেট বাটন যেটা বলেছিলেন যে অনেক কিছুই শেষ হয়ে যাবে, হয়তো বা পুরনো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সেরকম অনেক কিছু প্রচেষ্টা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসে মানে শেষ হয়ে যাওয়ার পরে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে যে ডিপ স্টেট কথাটা আমরা শুনছি যে তারা চেয়েছিল 29 সাল পর্যন্ত থাকতে, রূপরেখা দিয়েছিল, কিন্তু তারা কারা সেটি আমরা কিন্তু জানতে পারছি না। এটি কি আসলে একরকম চেপে রেখে রাখা হবে? আমরা কি আসলে জানতে পারবো না যে তারা কারা? ডিপ স্টেটের নাম আমরা শুনেছি, হাতি হত্যাকাণ্ডের পেছনেও নাহিদ ইসলাম বলেছেন যে ডিপ স্টেট, এখনো তারা মাঝে মাঝে ডিপ স্টেটের কথা বলছেন। ডিপ স্টেট কারা এটা আমরা কি জানতে পারবো কখনো? এটা তো যারা বলছে তারা ক্লিয়ার করা উচিত, এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিংবা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তুলে নেওয়া তো তাদের কালচার, ডেকে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করুক যে তোমরা যে বলছো ডিপ স্টেট হাদিকে হত্যা করেছে, ডিপ স্টেট তোমাদেরকে 29 পর্যন্ত থাকতে বলেছে, সেগুলো ক্লিয়ার করো। আমার মনে হয় আজকে হয়তো এই প্রশ্ন বিএনপির এক ধরনের এটা কি বলে সৌহার্দ্যতার কারণে প্রশ্নগুলো আসছে না, কিন্তু একদিন না একদিন এগুলো আসবে, এগুলা শেষ হয়ে যাবে না। সরকার পরিবর্তন, এই বিএনপি সরকারই তো শেষ সরকার না, আরো অনেক সরকার আসবে হয়তো ভবিষ্যতে। যেমন 111 যে হয়েছিল, এবং 111 যে কৌশীলভ যারা ছিল, তারা কি কখনো চিন্তা করেছে তাদের বিচার হবে? এরকম আরো একদিন আসবে যখন এই 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, যারা ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতা এসেছিল বলে দাবি করছে এবং প্রকাশ্যে বলতেছে, এবং ডিপ স্টেট তাদেরকে আরো থাকতে বলেছে, তাদেরকে ধরে ধরে তখন জিজ্ঞাসা করা হবে এই ডিপ স্টেট কারা, তোমার কিভাবে ক্ষমতা পরিবর্তন হলো, কিভাবে 24 দিয়ে 71-কে মুছে দেওয়ার প্রচেষ্টা হলো, কিভাবে ডক্টর ইউনূসকে বসানো হলো বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য, রিসেট বাটন টিপার জন্য। ইউনূস তো প্রতিটা কাজ, দীপু ভাই কিছুটা বলেছেন, প্রতিটা কাজ করেছে বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে, ইতিহাসকে কিভাবে মুছিয়ে দেওয়া যায়। আপনি খেয়াল করে দেখেন না, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, বঙ্গবন্ধুকে অপমান করা, জাতীয় দিবসগুলোকে মুছে দেওয়া, ইউনূসের কোন কাজটা, এবং স্বাধীনতার যত স্মৃতি বিজড়িত যত জায়গা আছে সবগুলোকে ধ্বংস করা। ইউনূসের প্রচেষ্টাই তো ছিল এটা, যে 71 সাল বলে যে একটা সাল ছিল, এটা এই যে ওই সালের গ্লানি, ওই সালের ওই গ্লানির সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে যাতে আর কোনো কোয়েশ্চেন না করে। তারা এখন উল্টা 24-এ এসে ওই 71-এ যারা ভূমিকা রেখেছিল তাদেরকে, তাদের ভূমিকা নিয়ে কোয়েশ্চেন তুলছিল। আমি এখানে আনফরচুনেট যে বিএনপিও এইটা সবসময় ভালোভাবে করতে পারছে না, অ্যাক্ট করতে পারছে না, যে তাদের এই 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 71 প্রশ্নে যে বিষয়গুলো, বিএনপি স্বাধীনতার শক্তি অবশ্যই, কিন্তু 24 দিয়ে যে 71 মুছে ফেলার যে প্রচেষ্টা এবং যে কাজগুলো করছে বিএনপির, সেখানে স্পষ্ট করে বলা উচিত। বিশেষ করে সালাউদ্দিন সাহেব কদিন আগে যে কথাটা বললেন যে 71 সালে যে হয়েছিল, রাজাকারদের মারা হয়েছিল, তাহলে এখন যদি আমি পুলিশ হত্যা বা অন্যান্য হত্যার প্রশ্ন তুলি তাহলে এটারও বিচার হবে। আমি মনে করি না দুইটার সাথে, এখানে একটার সাথে একটা যায়। একটা হচ্ছে ক্ষমতা পরিবর্তন, আর একটা হচ্ছে রাষ্ট্র পরিবর্তন। রাষ্ট্র পরিবর্তন আর ক্ষমতা পরিবর্তন এক জিনিস না। আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, এটা স্বাধীনতা সংগ্রাম না, এটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর সংগ্রাম। এক দলকে ফেলে আরেক দল ক্ষমতা আসা, শেখ হাসিনাকে ফেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো, এই যে ডিপ স্টেট যেটা বলছি তাদের নকশা বাস্তবায়ন করা। সো দুইটা জিনিস এক না। এবং ডিপ স্টেট যারা করছে, ডিপ স্টেটের যারা এটার
ও জড়িত জড়িত আছে বলছে, তাদেরকে থাকতে বলছে, আমি মনে করি আগের মতো একই কথাই বলবো, এদেরকে ধরা উচিত, এদেরকে ধরে জিজ্ঞেস করা উচিত যে কারা কারা এটাতে জড়িত আছে এবং কিভাবে এটা ডিপ স্টেটের কার্যক্রম এটা কিভাবে হলো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। এবং ভালোই হলো এক ধরনের, এই বিএনপি সরকার হয়তো তার এটা জিজ্ঞাসাবাদ করবে না, কিন্তু এটা ইতিহাসে দলিল হয়ে থাকবে। এই যে এখন যেরকম 111-এর 2-3 কৌশলীকে ধরছে, তখন এগুলো কিন্তু আবার রেকর্ড হিসাবে সামনে আসবে, তখন জিজ্ঞেস করবে। জি, আমি আমার সম্প্রতি একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, ডক্টর জাহেদ, তিনি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেও আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম যে ভবিষ্যতে তাদেরকে আবার কখনো মানি লন্ডারিং বা হত্যা মামলা এই ধরনের কোনো মামলায় তাদের, শিওর যে তাদেরকে ধরা হবে না? আনিস আলমগীর আপনাকে এই প্রশ্ন করেছে। হ্যাঁ, তাদেরকে ধরবে তো, তারা তারা তো, কারণ আমরা তো দেখছি ইতিহাস বারবার পাল্টে যাচ্ছে। এই যে কথাটা বলছিলাম, ইউনূসের বাড়ি আক্রমণ হবে, ইউনূসের বাড়িও তো এই জন্য সে ক্ষিপ্ত হয়েছিল। এটা তো কেন বলেছিলাম, কারণ বলেছি যে উনি যে কালচার তৈরি করে গিয়েছেন, উনি যে মবের জনক হিসাবে প্রতিষ্ঠা করে গেছেন, রাষ্ট্রকে যে তছনছ করে দিয়েছেন, প্রতিহিংসা ঘরে ঘরে প্রবেশ করে দিয়েছেন, নিরপরাধ লোকদেরকে জেলে ভরে রেখেছেন, এখনো পর্যন্ত হাজার হাজার নিরপরাধ লোক জেল খাটতেছে এবং একটার পর একটা মামলা তাদেরকে দিয়ে যাচ্ছে, কোনো আইন পাচ্ছে না, বিচার পাচ্ছে না। যে এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য তো দায়ী আসিফ নজরুল আর ডক্টর ইউনূস। তো কিন্তু তাদের এগুলো এখন তো ক্ষমতায় বিএনপি সরকার, এখন তো ক্ষমতায় বিএনপি সরকার, বিএনপি এসে 2 দফায় মানে 2000-এর উপরে মামলা তারা মানে প্রত্যাহার করে নিয়েছে, ইউনূস সরকারের আমলে 23,000-এর উপরে মতো মামলা তাদের প্রত্যাহার হয়েছে। ফলে বিএনপি তো এখন ক্ষমতায়, বিএনপি তো এখন চাইলেই বিষয়গুলোতে নজর দিতেই পারে। বিএনপির নজর দেওয়া উচিত, আমরা তো ওই কথাই বলছি। 111-এর সরকারের অপকর্ম যা ছিল শেখ হাসিনা সেগুলো ঘাড়ে তুলে নিয়ে গেছিলেন এবং এক্সটেনশন ছিল তার 111-এর কার্যক্রম। তো এখন বিএনপি কেন ইউনূসের দায় দায়িত্ব নিবে? ইউনূসের অপকর্মের দায় দায়িত্ব তো বিএনপি ঘাড়ে নেওয়ার কথা না। বিএনপির অবিলম্বে এই মামলাগুলো পর্যালোচনা করা উচিত। যে সমস্ত আমি ফলে দেখলাম ফলে যে আইসিটির ব্যাপারে বলা হয়েছে যে পর্যালোচনা করবে, শুধু আইসিটি না, সব কয়টা মামলার পর্যালোচনা করতে হবে 5 আগস্টের পর থেকে যত হত্যা মামলা হয়েছে। কারণ এগুলো পর্যালোচনা করলে জুলাই যে শহীদ যারা ছিল তারা লাভবান হবে। কারণ এই বাটপার ইউনূস যে মামলা করেছে এক একটা শহীদদের নামে, এগুলো 500, 600, 700, 800, 1000 লোক আসামি করে রেখেছে, যাতে করে এগুলো কোনো ইনকোয়ারি হচ্ছে না, এগুলো কোনো চার্জশিট কিন্তু দেওয়া আসলে যাচ্ছে না। জনাব আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ, কিন্তু তখন আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি আসলে ভুক্তভোগীরা মামলা করেছে, পুলিশ বাদী হয়ে মামলা করে না। ভুক্তভোগীরা মামলা করলে সরকারের কিছু করার থাকে না, এরকম একটা না, বক্তব্য করার থাকে না সরকারের। ভুক্তভোগীরা মামলা করেছে, 700 জনকে দিয়ে দিয়েছে। সে নিজেই, ওই বাটপার নিজেই তো বলছে যে যারা যারা এই যে লোকগুলো যারা অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে, আদালত যখন তাদেরকে ছেড়ে দিচ্ছে, 700-800 লোক যে হতে পারে না, আদালত তো সেটা উপলব্ধি করেছে। এই বাটপার তখন বলে যে কিভাবে আদালত ছেড়ে দেয়, তো তা আদালত কি করবে? ওই তো এইগুলো তৈরি করে গিয়েছে। আমি আসিফ নজরুলের কথা বলছি, সে তো জি জি তৈরি জি করে গেছে স্পষ্ট। এগুলা। জি জি, অনেক ধন্যবাদ আনিস আলমগীর। সরকারের কিছু করার থাকে না সেটি মানে তখন আইন উপদেষ্টা বলেছিলেন, কিন্তু আবার সরকার যে করেছিল নিজেদের মামলাগুলো যেগুলো ছিল সেগুলো আবার ঠিকই মানে তখন বাতিল হয়ে গিয়েছিল, সেটি আবার করার ছিল। কিন্তু আমি জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে ওই ডিপ স্টেটের ইস্যুটা একটু একটু শুনতে চাইবো নিশ্চয়ই। আর এই প্রসঙ্গটাও যদি একই সাথে আপনার আলোচনায় আসে যে রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী যে সংসদে বললেন রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, পুলিশ হত্যার বিচারও হবে না, এবং সেটি আশ্বস্ত করেছেন, যেটির জন্য জুলাই সুরক্ষা অধ্যাদেশ হয়েছে। আপনি কি এই বিষয়টিকে যথার্থ মনে করেন? বিএনপির একটা বক্তব্য একটা মানে 2 রকমের আছে। বলছে যে মানবতা বিরোধী সমস্ত অপরাধের বিচার হবে। তো মানবতা বিরোধী সেটা 2টা, একটা হচ্ছে যে সংঘাতের সময় যেই মানে পাল্টাপাল্টি হয়েছে, পুলিশ গুলি চালাইছে, তখন মব যে তখন আহ, তাদেরকে মারছে, কারণ যেহেতু নিরস্ত্র জনতা। অন্যদিকে এটা লড়াইয়ের ময়দান, কিন্তু লড়াইয়ের বাইরে পরিকল্পিতভাবে ধরে ধরে যে মারা পোড়ানো, এগুলো তো অবশ্যই অপরাধ। এবং সেটা তো আমরা নেপালেও দেখলাম যে অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু সুশীলা কার্কিও কিন্তু এটা অপরাধ হিসেবে মান্য করছে। আমার ধারণা যে বিএনপি এখন রাজনৈতিক সরকার, যেহেতু গত 18 মাস ধরে তারা নানা কৌশলে আস্তে 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 এগোচ্ছে। 111-এর এটাও দেখেন যে তাদের মাথায় ছিল, কিন্তু আসার পরের দিনই যেমন ওই ইয়ে ইয়ে করছে নেপালের সরকার, যেমন পরের দিনই
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরছে, বিএনপি ওইভাবে না, যে সে যেহেতু তার সামনে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এখন যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং তারা নানা রকম ভাবে কথা বলে বিভ্রান্তি একটা তৈরি করতে পারে, সুতরাং সে স্টেপ বাই স্টেপ যাবে। যেমন আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের সময় যে মামলাগুলো দিয়ে শত শত মানুষকে জেলে পড়ছে, আমার ধারণা যে এইটা হয়তো 6 মাসের মধ্যে এটার একটা মানে সমাধান হবে। এখন আসার সাথে সাথে পরের দিন যদি গণহারে মানে ছেড়ে দেয়, তখন এটার একটা রাজনৈতিক ব্যাখ্যা হবে এবং নতুন সরকার এসে একটা বিপাকে পড়বে। সুতরাং হয়তো ধীরে সুস্থে আস্তে আস্তে সেই জিনিসগুলি হবে। আমি তো বলি তো যে আমি মনে করি যে আগামী 1 বছরের মধ্যে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে আসবে, সেরকম পরিবেশ তৈরি হবে। কিন্তু সেটা কি কালকেই হবে না পরশুদিন হবে? হবে না। এবং আওয়ামী লীগকেও বুঝতে হবে যে আওয়ামী লীগ এখন যে এই রাজনীতির খেলার মাঠে কোন টিমকে নামাবে, শেখ হাসিনা অধিনায়ক হিসেবে সেই আওয়ামী লীগ টিমকে নামাবে, নাকি অন্য কাউকে অধিনায়ক বানায় সেই টিমকে রাজনীতির মাঠে নামাবে, এইটা আওয়ামী লীগকেও চিন্তা করতে হবে। ফলে অনেকগুলো রাজনৈতিক মানে সমীকরণ হয়তো 1 বছরের মধ্যেই এটার একটা সমাধান আমরা পাবো। অন্যদিকে যেই বিচারগুলি ঠান্ডা মাথায় ধরে ধরে যেগুলি হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সেগুলো প্রতিশোধ নেওয়া হয়েছে, সেগুলি তো মানবতা বিরোধী অপরাধ, সেগুলোরও হয়তো আস্তে আস্তে হবে। মোট কথা রাজনৈতিক পরিস্থিতিটা বিএনপি যতক্ষণ না পর্যন্ত এখন পূর্ণ নিয়ন্ত্রণে না আনতে পারছে, ততক্ষণ পর্যন্ত এখনই বলে দেওয়া যাবে না যে বিএনপিও তো তাহলে একই পথে চলছে, এটা বলার এখনো সময় আসেনি। তবে অবশ্যই এই আলাপ আলোচনা গুলো এবং এই রাজনৈতিক চাপটা রাখতে হবে, কারণ আমরা জানি আপনার একটা পূর্বাভাস 1 বছর আপনার একটা পূর্বাভাস আপাতত আমরা নিচ্ছি যে 1 বছরের মধ্যে আসলে অনেক কিছু রাজনীতির মাঠে হবে, অনেক কিছু আমরা দেখতে পাবো 1 বছরের মধ্যে। আরেকটু এই বিষয়ে যে সংসদের বিষয়ে কথা বলতে শুরু করেছিলাম, সংসদে প্রধানমন্ত্রী আজকে কথা বলেছেন, তার 1 মাসে মানে বিএনপি সরকারের 1 মাসের কার্যবলী পরিকল্পনা সেগুলো তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মেরও ওই একই শ্রেণীর ধর্মীয় যারা আছেন তাদের পেশাগত দায়িত্ব পালন করে তাদের যে বেতন ভাতা দেওয়া হচ্ছে, এই মানে তাদের যে 1 মাসের কার্যকলাপ সেটি তিনি ব্যাখ্যা করেছেন। তখন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন তিনি প্রশ্ন করেছিলেন যে কতজনকে আসলে কার্ড দেওয়া হবে, এর বাজেট কতটা হবে, মূল্যস্ফীতি হবে কিনা, এটারও একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু বাজেট কত হবে সেটি তিনি বলেন নাই। বলছেন এটি আসলে সময়ে সময়ে পরিবর্তন হবে, বাড়বে, এটার পরিধি বাড়তে থাকবে। কিন্তু এই বাজেটগুলো সব তো আসলে দেখা যাচ্ছে এখন দেয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেতন ভাতা ইমাম মুয়াজ্জিনদের, আবার দেখছি স্কুলের বাচ্চাদের পোশাক দেওয়া হবে, আবার এদিকে তেলের ভর্তুকি দেওয়া হচ্ছে, মানে অনেকগুলো দিতে হচ্ছে। শুনেছিলাম তো নাকি সব খালি হয়ে গেছে আমাদের কোষাগার, টাকা পয়সা নাই। সেটা আসলে এইগুলো আসছে কোথা থেকে সেটি কি স্পষ্ট হয়? মানে বাজেট কত হবে সেটি বলেন নাই, কিন্তু বাজেট আসছে কোথা থেকে স্পষ্ট। দেখেন, এগুলি তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শেখ হাসিনা যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করছে, এগুলি কি বাতিল করছে? করেনি। সেগুলি কি প্রথম দিন থেকে কি সমস্ত বয়স্ক সমস্ত বিধবারা আসছে? তারাও তো আসেন। আস্তে আস্তে এগুলি নেটটা বাড়ছে। এখন রাষ্ট্রের সবকিছু নির্ভর করবে রাষ্ট্রের সক্ষমতাটা কতটুকু। রাষ্ট্র যদি এই বছর তার জ্বালানি তেলের কারণে চরমভাবে আক্রান্ত হয়, অর্থনৈতিক দুরবস্থা হয়, তাহলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরিধিটা একটা মাত্রা পর্যন্ত যে থেমে যাবে। তারপরে আবার যখন কি মানে আবার পরিস্থিতি ভালো হবে, তখন এটা আওতা বাড়বে। এটা তো একটা কোনো দলের কোনো কর্মসূচি না, এটা তো একটা সরকার রাষ্ট্রের কর্মসূচি। তো এরপরে বিএনপির পরে যদি অন্য কোনো রাজনৈতিক দল আসে, তারাও সেটাকে ক্যারি করবে। বিএনপির সময় যদি 50 লাখ তারা করতে পারে, তাহলে পরের 5 বছরে সে আরো 50 লাখ। এইভাবেই তো আস্তে আস্তে এগোবে। আমরা সব কিছু একবারে চাচ্ছি কেন? এটা তো প্রত্যাশা না। এছাড়া সরকারের সংকটটা কোথায় হবে? সরকার সবচেয়ে সংকটটা হবে যে কর্মসংস্থানটা যদি না বাড়ানো যায়, বিনিয়োগটা যদি না বাড়ানো যায়, রপ্তানি যদি না বাড়ানো যায়, রেমিটেন্স আসার প্রভাবটা যদি, এখন রেমিটেন্সটা খুবই ভালো রেজাল্ট করছে, কিন্তু রপ্তানির অবস্থাটা কি? রপ্তানির অবস্থা তো খুবই খারাপ, সেটাও বাড়তে হবে। তো অনেকগুলো বিষয় একত্রিত হলেই না রাষ্ট্রের কল্যাণমূলক অনেক কাজ করা যাবে। যদি প্রত্যাশিত না হয়, সংকটের কারণে যদি থেমে যায়, তাহলে কর্মসূচিগুলি তো নিয়ে কোনো বিতর্ক নেই যে এই কর্মসূচি কি খারাপ, খারাপ না।
কিন্তু এই নেটটা আপনি যদি বলেন যে কই 4 কোটি লোক পাইলো কোথায়, 4 কোটি লোক কত সোজা না। 4 কোটি মানে এই ফ্যামিলি কার্ড পাইতে অন্তত 4টা টার্ম আপনার অপেক্ষা করতে হবে। যদি মানে রাতারাতি ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলে আপনার 2টা টার্ম অপেক্ষা করতে হবে। বিষয়টা হলো কি যে স্টার্ট করা, শুরুটা ভালো হয়েছে এবং এইটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা, পছন্দ করছে কিনা, এটা কি কোনো বিতর্ক আছে? বিতর্ক তো নেই। সুতরাং সরকার তার সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে এগোবে, বাকিরা পরের যারা কিন্তু ওই সামর্থ্যটা কতটা, সামর্থ্যটার উৎস কি, সেটাই একটা প্রশ্ন যারা মানিক আলমগীর আপনার কাছে একটু শুনতে চাই। সামর্থ্যটা তো অবশ্যই সরকার হিসাব নিকাশের ব্যাপার আছে। সরকার শুরু করেছে, শুরুটা যে করেছে আমরা সেটাই ওয়েলকাম করছি। সামনে বাজেট আছে, বাজেটের তো আর বেশি দিন নেই, 3 মাস পরে তো বাজেট আসছে, তখন সরকার এটা, এখনো তো এটা একটা তো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে বলতে হবে। আমরা তো সারা বাংলাদেশে এটা তো এখনো হয়নি, কয়েকটা চিহ্নিত জেলা উপজেলায় হয়েছে। তো সেটা সামনের বাজেট তো আমার মনে হয় যে সামনের বাজেটে ঠিক হয়ে যাবে। এটা এখন তো আর মাঝপথে আর কিছু বলা যায় না। মাঝপথে এখন যেটুকু লাগছে মানে পাইলট কর্মসূচি হিসাবে যেটুকু ব্যবহার করে সেটুকু করছে। আর একটা প্রশ্ন, রুমিন ফারহানা আজকে প্রশাসক নিয়োগ নিয়ে একটা বেশ বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে এটি আসলে দলীয় আর কি, স্থানীয় সরকার নির্বাচন হবার কথা, সেটি না হয়ে এভাবে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে, প্রশাসকের পদ দেওয়া হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য করবেন? রুমিন তো যেটা বলেছে এটা ঠিকই বলেছেন। এটা ক্যাটেগরি ইউনূসের আমলে আমরা কি দেখলাম, এখানে যত দুর্নীতিবাজ যেগুলোকে যেখানে যেখানে বসানো সেগুলোকে বসিয়েছে। আসিফ মাহমুদ তার তার প্রয়োজনে ঢাকা সিটিতে 2 জায়গায় 2টাকে বসিয়েছিল। তাদের একটা বোধহয় এখন আইনের মানে দুর্নীতির জন্য বোধহয় ইয়েও আছে, দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে বা আর কিছু দেখলাম আমি পত্রিকায়। তো তখনই সবাই তো জেনে গেছে যে আসিফ মাহমুদের কেন এত ইন্টারেস্ট যে 2 জায়গায় 2টাকে বসানোর। এবং ইলেকশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। ইলেকশন ঠিক আছে সরকার করবে, প্রথমে করতে চেয়েছিল, পরে বিএনপির তরফ থেকেও আপত্তি উঠলো যেহেতু বিএনপি এই ইলেকশনটা করবে। বিএনপি এখন যেটা হচ্ছে যে পদটা তো আর খালি খালি থাকবে না। ইলেকশন যখন দিবে, ইলেকশন আগে কেউ না কেউ তো এখানে বসা উচিত, দেখা উচিত। এবং কাকে দিচ্ছে, আমলাদেরকে দিলে যে স্বর্গ বানিয়ে ফেলবে তা তো না। ওরও তো এগুলো চুরিতে চুরিতে তো কেউ কেউ কারো থেকে কম নাই, ছাড় দে না তো। বরং আমি মনে করি যে জনপ্রতিনিধিদেরকে দিলে তাদের অন্তত আছে, জনগণের দুঃখ দুর্দশা তারা অনেক ভালো করে বুঝতে পারে। এখন দুর্নীতি যে বিষয়টা, সেটা দেখার দায়িত্ব তো সরকারের। সেটা দেখার দায়িত্ব তো দুর্নীতি দমন কমিশন বা আদার্স যে সমস্ত অর্গানাইজেশন আছে সরকারের মধ্যে, সরকার ও তারা দেখবে। কিন্তু প্রশাসক নিয়োগ দিয়ে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি মনে করি না। কিন্তু যেটা মনে করি যে অবিলম্বে ইলেকশন দেওয়া উচিত। অবিলম্বে পৌরসভা এবং আপনার মেয়র নির্বাচনগুলো, উপজেলা নির্বাচনগুলো, স্থানীয় পরিষদের যেখানে যেখানে আছে সব টায়ারে নির্বাচিত প্রতিনিধিদের আসা উচিত। এবং আমি পার্সোনালি বলবো যে এই সমস্ত নির্বাচনগুলো আওয়ামী লীগ সরকার যেভাবে দলীয়করণ মানে দলীয় মার্কা দিয়ে করেছিল, বিএনপি যাতে এই ভুলটা না করে। বিএনপি যদি এই ভুল করে তাহলে তার সংগঠনটাও আওয়ামী লীগ যেভাবে এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল পর্যায়ে দলটাকে ধ্বংস করেছে, বিএনপিও তাই করবে। বিএনপির উচিত এটাকে দলীয় মার্কা ছাড়া দিয়ে দেওয়া, দলীয় মার্কা অ্যাটলিস্ট ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন ইলেকশনটা দলীয় মার্কা ছাড়া করা উচিত। এর উপরে যদি করতে চায় আপনার উপজেলা কিংবা অন্য জায়গায়, সেগুলো আমি আমার মনে হয় যে খুব একটা যে আছে মানে খারাপ হবে তা না, সেখানে দলীয় মার্কা আসতে পারে। আওয়ামী লীগেরও শেষ পর্যায়ে আসলে দলীয় প্রতীকের সিদ্ধান্ত তারাও উইথড্র করেছিল, তাদের যে সবশেষ সিদ্ধান্ত। না, ধ্বংস যা করা তা তো করে দিয়েছে আগে, পরে উইথড্র করে কি লাভ? জি, যারা মোস্তাফিজ, এটি নিয়ে যদি আপনার কাছে খুব সংক্ষেপে শুনি, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 2 মিনিট একটু কথা বলবো। যে এত কিছু নিয়ে কথা হচ্ছে, হাম নিয়ে আসলে সংসদে কথা হচ্ছে না, যেটি শিশুদের মধ্যে একজন চিকিৎসক বলছেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু তার আগে আপনার কাছে একটু ওই যে প্রশাসক নিয়োগ, এবং একসাথে বলে রাখতে চাই যে এনসিপি কিন্তু প্রার্থীও দিয়েছে, ঘোষণা করেছে। না, ওটা তো প্রার্থী দিছে, একজন গ্রেপ্তার হবে এরকম একটা সম্ভাবনা প্রেক্ষিতে তাকে ঠেকানোর জন্য আর কি, রাজনৈতিক কালার দেওয়ার জন্য তারা ঘোষণা করছে। একটা হাস্যকর বিষয় হয়েছে। যাক, যেটা হলো যে প্রশাসক নিয়োগটা, এটা গণতান্ত্রিক সিস্টেমের সাথে এটা কোনোভাবেই মানানসই না। এটা উচিত ছিল
বিএনপি এসেই একটা অ্যানাউন্সমেন্ট দেয়া যে আমরা 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন দেব, এবং যতক্ষণ না নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত যেভাবে চলছিল মানে অস্থায়ীভাবে সেইভাবেই কন্টিনিউ করা দরকার ছিল। এটা এটা বিএনপির জন্য ক্ষতি হয়েছে কারণ হাসিনা সরকার ছিল বলে। কিন্তু আমি খুব নিশ্চিন্তভাবে জানি যে আপনি নিশ্চয়ই মিস্টার হকও জানেন যে তখন যারা দায়িত্বে ছিলেন তারা হাসিনাকে কিছু কড়া কথা বলেছিলেন, যার উত্তরে হাসিনা কিছু কথা বলেন এবং আমাদের সঙ্গে একটা ডিফারেন্স তৈরি হয়, যেটার জন্য ওনার মনে হয় যে আমরাই ওনাকে হারিয়ে দিয়েছি। কিন্তু বিএনপির সঙ্গে আমাদের সেই সরকারের সময় এবং তারও আগে যখন নাসিমা রাও ছিল তখনও বিএনপির সঙ্গে সুসম্পর্কের চেষ্টা করা হয়েছিল। আপনি জানেন হাসিনা যখন ছিলেন তখন 2012 সালে খালেদা জিয়া আসেন, তাকে রীতিমতো সমাদরে অভ্যর্থনা করা হয়, আমাদের একটা স্টেটমেন্ট ইস্যু হয়, এবং তারপরে যখন প্রণব মুখার্জি গেলেন খালেদা জিয়া টার্ন আপ করলেন না, এবং মিটিং প্রণব মুখার্জি দেখা করতে চেয়েছিলেন, মানে ব্যাপারটা এরকম নয় যে একটা সাধারণ মিটিং। সুতরাং বিএনপির পক্ষ থেকে একটা অদ্ভুত ট্রেন্ড আছে যে কথা দিয়ে কথা রাখে না। এবারের পরিস্থিতিটা অবশ্যই বিএনপি কিছু কথা দেওয়া হয়েছে, এটা তো একটা বাচ্চা ছেলেও বোঝে যে এই উপমহাদেশে যখন এবং ভারতও যখন তারা আসে কোনো যখন হয় তখন ন্যাচারালি তাদের কিছু তো ইন্টারন্যাশনাল কিছু অ্যারেঞ্জমেন্টসে আসতে হয়, তাকে কোনো প্রমিসেস থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন, আইনি পুনর্বাসন, তার মধ্যে কিছু জিনিস ছিল যে হাসিনা এখন ফিরতে পারবেন কি পারবেন না, কেমন এটা আমরা বুঝি সেটা তো। সুতরাং আমরা ধারণা করেছিলাম যে হাসিনার ফেরাটা দেরি হবে বা এই মুহূর্তে না, কিন্তু আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করবে, তাদেরকে ফিরতে দেওয়া হবে। আরো কিছু জিনিস ছিল, যেমন আপনি জানেন যে আইসিটিতে কেস আছে, এবারে যেটা করা হয়েছে যে অর্ডিন্যান্সটাকে অ্যাক্টে কনভার্ট করে দেওয়া হবে পার্লামেন্ট থেকে। তো আপনি জানেন যে আইসিটিতে হয়েছে, আইসিটি তার জুরিসডিকশনের বাইরে চলে গেছে এবং এটা নিয়ে ওয়েস্টেরও আপত্তি আছে। ইলেকশন যেভাবে হয়েছে সেটারও প্রেক্ষিত আপনি জানেন যে জামাতকে কোনো পক্ষ ক্ষমতায় আনতে চাইছিল এবং সেই জায়গা থেকে ভারত বিএনপিকে সাপোর্ট দিয়েছে। মুশকিলটা হচ্ছে বিএনপি যদি মনে করে যে যেহেতু আওয়ামী লীগ নেই সুতরাং ভারতের আর কোনো অপশন নেই তাকে সাপোর্ট করে যাওয়া, ভারত যা করার করে দিয়েছে, এবারে আমি যদি বসেছি এবং আমি যা করার করব, যদি প্রশ্নটা এরকম হয়ে দাঁড়ায় তাহলে এটা কনফ্লিক্টে চলে যাবে। কারণ আপনি দেখেছেন যে আমিও আজকেই পডকাস্ট করেছি, আপনিও দেখেছেন যে ভিনা সিকরিটি বলেছেন যে আওয়ামী লীগের যে ইউএন এর 3 জন চিঠি দিয়েছেন তার উত্তর 3 মাস ধরে ইউনূস দেননি, 1.5 মাস ধরে তারেক রহমান দেননি। তো আমাদের এবং এটা প্রথম 1.5 মাসে এই প্রথম কথা বলতে শুরু করা হয়েছে যে, এবং তারও আগে আমি কথা বলেছিলাম সাবির মুস্তাফার সঙ্গে, উনিও মনে করেন যে তারেক রহমান সরকার ইউনূস সরকারের রাস্তাতেই হাঁটছে। তো ইউনূস সরকারকে পছন্দ করা হয়নি তার কাজের জন্য, আর মুখ দেখা দেখির জন্য নয়, উনি খুব মানে পণ্ডিত ব্যক্তি, সে নিয়ে কোনো সমস্যা নেই। তো যদি এখন তারেক রহমান সরকার সেই একই রাস্তায় হাঁটে এটা তাদের ডিসক্রিপশন, কিন্তু তাতে যেটা হবে হওয়া উচিত, কনফ্লিক্ট আসা উচিত, কারণ বাংলাদেশ এখন ফেস করতে যাবে সিচুয়েশন মিডল ইস্টের উপর ডিপেন্ড করছে। অলরেডি আপনারা জানেন বাংলাদেশের কি অবস্থা অর্থনৈতিক, তো একটা বড় রকম মুশকিলের মধ্যে বাংলাদেশ পড়ছে এবং আমার মনে হয় যে তার ভারতের সাপোর্ট লাগবে, আরো নানান জিনিস আছে। তো এই মুহূর্তে যেগুলো হচ্ছে এটা যদি সত্যি হয়, যদি এটা করে শেষ অবধি, তাহলে কনফ্লিক্টের রাস্তায় হাঁটা হবে, এইটা আমার মনে হয়।
জি, কনফ্লিক্টের রাস্তায় তো অবশ্যই হাঁটবে, সেটি কতটা ভয়াবহ হতে পারে সেটা সেই প্রশ্ন আপনাকে আমি রাখবো। মঞ্জুরুল হক, আপনি দেখুন, আপনার কথাটা তখন শেষ করতে পারেননি, যদি সম্ভব হয় সেটি শেষ করবেন। সেই সঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই যে দেখুন, আন্তর্জাতিক মহলে যখন আওয়ামী লীগের কার্যক্রমটি জোরে সোরে খুব মানে নিষিদ্ধের বিরুদ্ধে জোরে সোরে আলোচিত হচ্ছে, সেই সময়টিতে ডক্টর ইউনূসের অসমাপ্ত কাজ, মানে সে যে নিষিদ্ধ করে আইনি প্রক্রিয়া যেতে পারেনি, সেই কাজটি সমাপ্ত করার দায়িত্বটি তারেক রহমান কেন নিলেন? আচ্ছা, আমি আমি আমার দর্শকরাও এই একটি প্রশ্ন প্রীতম রঞ্জন বোস, মানে আপনাকে করতে চাই। এটি আমি বিভিন্ন সময় আমার মনে আসে, প্রশ্নটা একটু হালকা হতে পারে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে কেন এটি হয়। এখানে আমার একজন দর্শক এই মন্তব্যটি করেছেন যে প্রায়শই আমরা দেখি শেখ হাসিনার নামটি হাসিনা হাসিনা বলে, কিন্তু কেউ মানে যারা হাসিনা শুধু হাসিনা হাসিনা বলে তাদেরকে আমি কোনোদিনও শোনা, আমি খুব ভালো করে বহুদিন ধরে এই খেয়ালটি করি যে কেউ কখনো খালেদা জিয়ার নামটি শুধু খালেদা বলে নাই। এর কারণটা কি হতে পারে মিস্টার বোস? কারণ আপনিও যখন কথা বলছিলেন তখন আপনি হাসিনা বলেছেন, কিন্তু খালেদা জিয়ার নামটা উচ্চারণের সময় ঠিকই খালেদা জিয়া পূর্ণাঙ্গ নামটি বলেছেন। কারণটি কি? আরো অনেক অসংখ্য এটার কারণ হচ্ছে ইংরেজিতে আমরা যেভাবে ভাবি, আমরা মূলত ইংরেজিতে অপারেট করি। ইংরেজিতে আমরা বলি হাসিনা গভর্নমেন্ট, এবং হাসিনা জিনিসটা, হাসিনা, শেখ হাসিনা জননেত্রী আপনাদের লোকেরা বলে, তারা আপনারা বলেন। ও মাই গড, আপনি যদি ইংলিশ ট্রান্সলেশনের কথা বলেন সেখানে খালেদা গভর্নমেন্ট বলবেন, খালেদা জিয়া গভর্নমেন্ট বলবেন না। প্লিজ 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 এই ধরনের ন্যারো ডিবেটে নামানোটা খুব খুব খারাপ ব্যাপার আমার মনে হয় এটা আপনি অ্যাভয়েড করতে পারতেন। সেটা হচ্ছে যে এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না। হাসিনা একটা বিরাট ব্র্যান্ড, কেমন? তো দ্যাট নেম ইটসেলফ, এবং আপনি দেখবেন আমরা লিখিও হাসিনা গভর্নমেন্ট, হাসিনা অমুক, এটা আমরা বারবার বলি। তো সুতরাং এটা ইউজেজ থেকে এসছে, এটা কাউকে ছোট করা হচ্ছে না। কারণ আমাদের নরেন্দ্র মোদীকে কেউ নরেন্দ্র মোদী আমরাও বলছি না, মোদী সরকার বলছি, তা নরেন্দ্র মোদী সরকার তো বলি না, বা নরেন্দ্র মোদী বলি না, মোদী এটা করলো না, মোদী ওটা করলো না। আমার মনে হয় এগুলো আপনি আমাদের কালচারের ওপর ছেড়ে দিন। এটা নিয়ে তর্ক হয় না, কারণ কেউ কাউকে ছোট করার জন্য অনাবশ্যক ভাবে কিছু বলতে যাচ্ছে না। জি জি, যাই হোক, এটা আমার অনেক জানার ছিল, আপনাকে প্রশ্নটা আমি করলাম মানে অপ্রাসঙ্গিক একটু এই মুহূর্তের জন্য, তবু আমি করলাম কারণ এটা এত সিলি একটা ব্যাপার, কখনো কখনো মনে হয় কিন্তু প্রশ্নটি করা হয় না, মানে তবু একটু জানলাম। মঞ্জুরুল হক, আপনাকে যে প্রশ্নটি রেখেছিলাম, কেন ডক্টর ইউনূসের দায়িত্ব তারেক রহমান কাঁধে তুলে নিচ্ছেন? আচ্ছা, তার আগে আপনি একটা হিসাব মিলিয়ে দেখুন। সেটা হলো যে যখন খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হলেন, উনি কার লোক? উনি সরাসরি ইউনূসের লোক, তথা উনি সরাসরি ডিপ স্টেটের লোক। উনি ডুয়েল সিটিজেনশিপ এনজয় করছেন। উনি মার্কিন নাগরিক, উনি বাংলাদেশের নাগরিক, ওনার দুটো পাসপোর্ট আছে। তো তিনি নিজে জানতেন না যে তিনি ফরেন মিনিস্টার হচ্ছেন। তিনি ফরেন মিনিস্টার হয়ে কি ভাষণটা দিলেন প্রথমে, যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামক যে এগ্রিমেন্টের কথা আপনারা বলছেন যে এটি ইউনূস সরকার করেছে, সেটি ইউনূস সরকার এককভাবে করেনি, সেটি জামাত এবং বিএনপির উভয়ের সমর্থন নিয়েই ইউনূস সরকার করেছে। তার মানে তিনি যে বিএনপির মন্ত্রী হওয়ার পরেও ইউনূস সরকারের অধীনে থাকার সময় যে কাজগুলো করে এসেছেন সেই কাজগুলোর সাফাই কিন্তু তিনি দিয়ে দিলেন এবং জনসমক্ষে প্রকাশ করে দিলেন। তো আজকে যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে জামাত, বিএনপি এবং ইন্টারিম গভর্নমেন্ট এই তিনজনে মিলেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করেছিল আমেরিকার সাথে, তাই তো? তাহলে ইউনূসের যে অপকর্মগুলো, সেই অপকর্মগুলো দায় তারেক রহমান সাহেব তো ওই এক এগ্রিমেন্ট থেকেই তো তার উপর চেপে বসেছে, অটোমেটিক্যালি চেপে বসেছে, তাই তো? আমরা যদি বলি যে এইটি হচ্ছে একটি দাসখতের চুক্তি, বাংলাদেশটাকে আমেরিকার সরাসরি উপনিবেশ বানিয়ে দেওয়া, বা একটা একটা কি বলবো আমরা এটাকে, আমি জানি না ঠিক কোট অ্যান্ড কোট বলতে হবে, যে এটা একটা আর একটা স্টেট আমেরিকার, আমরা উপনিবেশ সরাসরি বলতে পারি। তো এরকম বানিয়ে দেওয়া
এই যে অপরাধটি ইউনুস করেছিলেন সেই অপরাধের দায় যদি সমানভাবে তারেক রহমান সাহেবের উপরে পড়ে বা বিএনপির উপরে পড়ে, তাহলে ইউনুসের যে অন্যান্য অপরাধগুলো, আরো যে 32টি অধ্যাদেশ, সেইগুলো দায় কাঁধে নিতে তারেক রহমান তো কোনো সমস্যা নেই, কারণ তিনি সেইগুলোর ভিতরে সেই জিনিসগুলোকেই কাঁধে নেবেন যেগুলো তার সরকার চালাতে প্রয়োজন হয়। আপনি খেয়াল করে দেখেছেন 132টির ভেতরে 20 থেকে 22টি অধ্যাদেশ তারা বাতিল করে রেখেছে, তালিকায় তোলেনি, বাকিগুলোকে আইনে রূপান্তরিত করবে। এই যে 20-22টি বাতিল করে রেখেছে তার ভিতরে একটি হচ্ছে গুম সংক্রান্ত যে অধ্যাদেশটি, অর্থাৎ তাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকেও গুমের মতো ঘটনা ঘটাতে হতে পারে এরকম আগাম সম্ভাবনা মাথায় রেখে ওই আইনটি তারা বাদ রেখেছেন। বিচারপতিদের নিয়োগের আইনটি তারা বাদ রেখেছেন এবং আপনার দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ যেটা সংস্কার, সেটিকেও তারা বাদ রেখেছেন তালিকা থেকে। তার মানে দাঁড়াচ্ছে যে যেটা যেটা আমার ভালো লাগবে, আমার সরকার চালাতে যেটাকে আমি কমফোর্ট ফিল করব, আমি সেই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরিত করব, বাকি অধ্যাদেশগুলোকে আমি আইনে রূপান্তরিত করব না, বিকজ অফ আমার 213টি আসন আছে, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, আমার কারো কাছে হাত পাততে হবে না। হ্যাঁ, আমি আমার তো এটা কোয়ালিশন গভর্নমেন্ট নয়। তো এই জন্য আপনি এই আইনটির ব্যাপারে, যে আইনটি নিয়ে কথা বলতে বসেছি আমরা আজকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, এটি কিন্তু কোনো অধ্যাদেশ না, এটি একটি নির্বাহী আদেশ। এইটি সংসদের আলোচনায় তালিকায় অন্তর্ভুক্ত হলো কি হলো না, এটা আলোচিত হলো কি হলো না, বাতিল হলো কি হলো না, কিচ্ছু যায় আসে না। এটা অধ্যাদেশ না, এটাকে আইনে রূপান্তরিত করার কোনো উপায় নেই। এটা আইনে রূপান্তর হয়ে রয়েছে নির্বাহী আদেশ। নির্বাহী আদেশ মানে হচ্ছে নির্বাহী বিভাগের প্রধান কর্তৃক জারিকৃত যে আদেশ এবং প্রেসিডেন্ট কর্তৃক সমর্থিত এবং স্বাক্ষরিত যে আদেশ। এই আদেশটাকে একমাত্র বাতিল করতে পারে এই সংসদ। এই সংসদ ধ্বনি ভোটের মাধ্যমে এই আদেশটাকে বাতিল করে দিতে পারে। এই আদেশটা বাতিল করে দিয়ে প্রেসিডেন্টের কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিতে পারে। কিন্তু বিএনপি এই কাজটি করবে না। দাদা যেটি বললেন যে বিএনপি কথা রাখে না, বিএনপি শুধু কথা রাখে না তাই না, বিএনপি তার নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। বিএনপি প্রয়োজন বোধে তার নিজের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে, যেটি হচ্ছে আবার মডার্ন যে স্টেট পলিসি, আমরা যে ওয়েস্টার্ন স্টেট পলিসি ফলো করি, সেই মডার্ন স্টেট পলিসিতে ওটা আবার অ্যাকুয়ার হয়, অ্যাপ্রুভাল দেয় যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুমি যত বড় নিষ্ঠুর হও না কেন, ওইটা কোনো ব্যাপার না, তোমাকে নিষ্ঠুর হতে হবে, তুমি ভাবাবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারো না। হ্যাঁ, এটা করতে হবে। তা এখন যদি আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আওয়ামী লীগ কি করতে পারে কি না পারে, ওইটা আমাদের আউটলুক না। আমাদের আউটলুকটা হচ্ছে এই বিষয়টা আন্তর্জাতিক চাপ ছিল। আপনি একটা সভ্য দেশ হিসাবে নিজেদেরকে বিবেচিত করতে চাইলে আপনি একটি বড় দলকে যেন তেন ভাবে আরেকটি অস্থায়ী সরকার যে নিষিদ্ধ করে গেল, সেইটিকে আপনি কন্টিনিউ করা মানে হচ্ছে ওই অস্থায়ী সরকারের সাথে মৌলিকভাবে এবং নৈতিকভাবে আপনার মানে নির্বাচিত সরকারের কোনো পার্থক্য রইল না, তাই তো? আমরা বলি যে ইউনূস সরকার হচ্ছে উড়ে এসে জুড়ে বসা সরকার, সে মানে অসমর্থিত, জনসমর্থনহীন, সে একটা ডিপ স্টেটের একটা প্লান্টেশন। সেই সরকার যে আইনটি করলো, সেই আইনটিকে যদি আপনি নির্বাচিত সরকার হয়ে জনগণের প্রতিনিধি হয়ে কন্টিনিউ করেন, তাহলে ওর সাথে আপনার সাথে কোনো পার্থক্য রইল না। বিএনপি এই পার্থক্য যে রইল না, এতে থোড়াই কেয়ার করে, কেয়ারই করে না, কারণ 213টি আসন পেলে কেউ কাউকে কেয়ার করতে চায় না, এটা হলো রিয়েলিটি। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এইটা। তো সুতরাং বিএনপি এত সহজে তার ঘরের শত্রুকে তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা, তার প্যারালাল যে পাওয়ার, সেই পাওয়ারকে সে ইজি করে দেবে, ওপেন করে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। জি, মিস্টার বোস, দেখুন, আওয়ামী লীগের যে সমস্ত সমর্থকরা এই নির্বাচনে ভোট দিয়েছিল, তাদের একটা আশা ছিল মুক্তিযুদ্ধকে আসলে বাঁচানো, এবং যেহেতু আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ করবে না বলে তারা বিভিন্ন সময় দলের মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন নেতা এটা বলে এসেছেন। আপনি স্পষ্টই করেছেন যে বিএনপি কথা দিয়ে কথা রাখে না। ভারতের সঙ্গে এই অভিজ্ঞতাটি আছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে এই অভিজ্ঞতা আছে। এইবার বাংলাদেশের যারা বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক, তারা তো একটা প্রতারিত বোধ করছে। সেইখান থেকে যে পার্সপেক্টিভ থেকে
ভারত বিএনপিকে সমর্থন দিয়েছিল যে অ্যাটলিস্ট বিএনপি তার বর্ডারকে নিশ্চিত রাখবে, 10 ট্রাক অস্ত্র মামলা যে ঘটনা সেটির মতো ঘটনা ঘটবে না। এখন ভারতও কি প্রতারিত বোধ করছে বাংলাদেশের ওই আওয়ামী লীগের সমর্থকদের মতো? না, আমি আপনাকে প্রথমেই বলেছি যে ভারত কি প্রতারিত বোধ করছে কি করছে না আমি বলতে পারবো না, আমি কেউ নই সরকারের। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতের সঙ্গে অনেকগুলো কথা হয়েছিল। আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের এখানে লস্কর-ই তৈবার কিছু অপারেটিভ ধরা পড়েছে, তারা বাংলাদেশ থেকে এসেছে। এরা আসলে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। এবং আপনি যদি ভিনা সিকরির পডকাস্টটা খেয়াল করেন, উনি এটা বলেছেন, আমিও তাই জানি, আমারও তাই ইনফরমেশন। আমার মনে হয় যে সেখানে মানে একটা কিছু হয়েছে যেখানে দে ওয়্যার ফ্লাশড আউট, সো যাতে আমরা নিতে পারি, সো ইট ওয়াজ হ্যান্ডেড ওভার কাইন্ড অফ। তো আপাতত যেটা আমাদের সব থেকে বড় ইস্যু সিকিউরিটি, সেখানে এখন 1.5 মাসের মধ্যে আপনি তো বাকি কিছু করবেন না, উই হ্যাভ আ লং লিস্ট। কেমন? তো ফার্স্ট একটা এলইডির এই লোকগুলো ছিল স্ক্যানারে, তো এগুলো ধরা হলো, কিন্তু এখনো আরো অনেক কিছু আছে, মানে বেস আছে, বেশ কিছু বেস, আইডেন্টিফাইড বেস আছে, লিস্ট দেওয়া রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, আমি ইলেকশনে জিতে গেলাম বলে, ইলেকশন দুটো জিনিস আছে, দুভাবে দেখা যায়, যেটা মিস্টার হক বলছিলেন। ধরুন আমাদের দেশেও যখন ইলেকশনের সময় পার্টিরা যায়, কেমন 500 কথা বলে, তারপরে যখন সরকারে আসে সে দেখে যে এটা করা যায় না, অবাস্তব হয়ে যাবে, এটা তখন সে পেছিয়ে আসে ওই জায়গা থেকে। ইলেকশনের সময় যা খুশি একটা বলে দিতে পারে অনেক সময়। আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, আমাদের মোদী সরকার যখন আগে বিজেপির প্রচার ছিল জিএসটি বিরুদ্ধে, পরে বিজেপি এসে জিএসটিটাকে ইমপ্লিমেন্ট করেছে, কেমন? তো এগুলো এক ধরনের বিষয়, কিন্তু আপনি যদি খুব ক্রিটিক্যাল কিছু জায়গায় আপনি যদি কথা না রাখেন, তাহলে তার ফল আউট আপনার পড়বে। ঘটনা আমার যতটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যেখানটায় বিএনপি আনটুইস্ট করবার চেষ্টা করছে দুটো জায়গায়। একটা হচ্ছে যে বিএনপি, তিনটে জায়গা। বিএনপি, আমেরিকার সঙ্গে বিএনপি সুসম্পর্ক নেই, এবং ঠিক সেই কারণে মিস্টার খলিলুর রহমান আছেন। এবং আরো আপনি যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে ইউনূস সরকারের যে টিমটা ছিল মোটামুটি সেটাই থেকে গেছে আমেরিকার ক্ষেত্রে। তো আমি কি একটু ইন্টারফেয়ার করবো এখানে? আপনি বলছেন যে আমেরিকার সঙ্গে বিএনপির সুসম্পর্ক নেই, রাইট? তাহলে আমরা যে মাত্র কদিন আগে দেখলাম জোবায়দা রহমান আমেরিকা সফর করে গেলেন, হোয়াইট হাউসে গেলেন, সেই সম্পর্ক কোথা থেকে এলো? না, সম্পর্কটা করার চেষ্টা করা হচ্ছে, সুতরাং উনি আনকমফোর্টেবল আছেন ইউএসএ নিয়ে। তা না হলে এটা বুঝতে তো, এটা তো যেটা মিস্টার হকও বলছিলেন, একটা সিম্পল জিনিস, আপনি আগের সরকারের মন্ত্রীকে কেন নেবেন? তার মানে ওখানে একটা কিছু কন্টিনিউইটি আছে। আপনি, এটা শুধু চাপ নয়, আপনার দিকেও ইনক্যাপাসিটি আছে, তাই জন্য করছেন, কেমন? দ্বিতীয়ত হচ্ছে যে জানে, বিএনপি জানে, এটা এই জায়গাটায় অদ্ভুত জায়গা। দেখুন, বিএনপি জানে যে ভারত জামাতকে আসতে দেবে না বলে বিএনপিকে সাপোর্ট দিয়েছে। বিএনপি ক্ষমতায় বসে ভেবে নিচ্ছে যে এবার তুমি কি করবে। একদিকে তো আমেরিকা জামাতকে চেয়েছিল, আর তুমি আমাকে বসিয়ে দিয়েছো, এবার আমি যদি সরে যাই তাহলে জামাত আসবে, কেমন? তাহলে তোমার কি করে সুবিধে হলো, তুমি দুদিক থেকে হেরে যাচ্ছ। এটা হচ্ছে, তার মানে ট্রানজাকশনের যে প্রাথমিক শর্ত ট্রাস্ট, সেটা রইল না আর, কেমন? যে কোনো সব সময় ট্রাস্ট থাকে একটা। কিন্তু তার থেকেও একটা বড় বিষয় আছে যেটা নিয়ে অনেকদিন ধরে চর্চা ছিল, এবং আমাদের দেশেও বিএনপি পছন্দের দল নয়, তার কারণ তার ট্র্যাক রেকর্ড। সেটা হচ্ছে যে বিএনপি ঠিক কে, মানে there is a serious problem about who is BNP and identity of BNP.
সুতরাং ধরা হতো বা হয় যে এরা আলাদা হয়ে আছে জামাতের থেকে, কিন্তু এটা হয়তো একটা একটা দিখাওয়া, মানে সামনে আবার দরকার পড়লেই জুড়ে যাবে এরা। তো ওই আপনাদের দেশে বোধহয় একটা আমরা আর মামুরা ধরনের একটা কথা বলা হয়, সেই ধরনের একটা ব্যাপার রয়েছে এখানে। এইগুলো যদি ঘটে অবশ্যই সে ভারতকে আপাতত প্যাঁচে পাচ্ছে, কারণ ভারত এই সবে তাকে সাপোর্ট দিয়েছে, ভারত খুব রেড কার্পেট ওয়েলকাম দিয়েছে, নরেন্দ্র মোদী তাকে, তারেক রহমানকে উইথ ফ্যামিলি ইনভাইট করেছেন। সুতরাং ভারতের পক্ষ থেকে একটা করলাম কালকেই আবার ঘুরে গেলাম, এগুলো করাটা খুবই দৃষ্টিকটু হয়ে যাবে দিক, বা আমরা বা ওখানে একটা যে আমরা না করলে পরে কি হবে, তখন তো জামাত এসে লাফাবে, এই ধরনের একটা আমি ব্ল্যাকমেইল করছি। এখন এটা দিয়ে ঠিক কখনোই জিওপলিটিক্যাল ফাইটে এই ধরনের ট্যাকটিক্স এর ওপর, এগুলো খুব পুরনো ট্যাকটিক্স, তো এটার উপর কিন্তু আমার মনে হয় না, বিশেষত ভারত বাংলাদেশ যে ধরনের সম্পর্ক, জিওগ্রাফি অনেক কিছু আছে, আমার মনে হয় না এটা দিয়ে খুব বেশি দূর যাওয়া যায়। মানে এটা কোথাও একটা জামাতের ঐক্য, এটা তো নতুন কিছু নয়। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে এখন ধরেন ঐক্য তো অনেক পুরানা ঐক্য, আপনারা ভেবেছেন হয়তো এই ঐক্যে ফাটল ধরবে, কিন্তু তা তো হবে না, হয়নি। তো মানে ভারতের মানে হিসাবটা এখন কেমন করে চলবে? কোন না, আপনি যেটা কথা বলছেন সেটা হচ্ছে আইডিওলজির কথা বা একটা আপনার ধারণার কথা। আর যখন একটা দেশের ফরেন পলিসি হয় বা জিওপলিটিক্স হয়, তখন তার বেসিসে হয় না, সিচুয়েশনের বেসিসে হয়। আপনাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগও তো কোনো ধোয়া তুলসী পাতা নয়, সেও তো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। সে তো সাপোর্ট পেয়েছিল আওয়ামী সরকার, এবার সে সেখান থেকে এমন একটা ঘটনা ঘটিয়েছে যেখান থেকে সে আউট হয়েছে। এবারে এক ভ্যাকামটা আছে, এই ভ্যাকামটার উপর আমি বেস্ট পসিবল অল্টারনেটে গেছি, আমার ডিসিশন ভুল হতে পারে, কিন্তু আমার কাছে আর বেশি অপশন সেই মুহূর্তে ছিল না। সুতরাং তার বেসিসে আমি সেই মুহূর্তে গেছি। যদি আমি জিনিসটাকে উল্টে দেখি, দেখা উচিত যে বাংলাদেশ আমরা সবাই কি চাই, যে আমার প্রতিবেশী, বিশেষত 17-18 কোটি মানুষের একটা দেশ, কেমন আমার একদম মানে বগলের নিচেই বলা যায়, তো এরকম একটা জায়গাতে তারা আছে, সেই দেশটা যদি থাকে, পিসফুল থাকে, সেই দেশটা যদি প্রসপার করে, তার যদি উন্নতি হয়, তাহলে পলিটিক্যালি স্টেবল যদি থাকে আমার সুবিধে, কারণ তাহলে আমার অনেক রকমের ইস্যুজ আছে যেগুলো হবে না, আমি এটা ভাবে হচ্ছে প্রাথমিকভাবে। এখন আপনি আমাকে বলুন যে যদি এই ঘটনাগুলো ঘটছে, আজকে হয়তো আওয়ামী লীগ দুর্বল, আজকে তার হয়তো ঘুরে দাঁড়াবার মতো শক্তি এই মুহূর্তে হয়তো নেই, আমি জানি না আছে কি নেই, সেটা বলতে পারবে আওয়ামী লীগ, করতে পারবে। তো এখন কিন্তু মানুষ তো একটা বড় অংশ, আমি ভোট তো আওয়ামী লীগের তো কিছু কর্মী থাকে, কিন্তু আসল তো মানুষ যাকে তাকে সাপোর্ট করে। এবার আওয়ামী লীগ বাদ দিয়ে আমাদের ধরে নিতে হবে যারা বিএনপি জামাত এদেরকে সাপোর্ট করছে না, সরকারের অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটা এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যান্টি জামাত ভোটটা, সেটা যাবে কোথায়? তো এই যে এত বড় একটা সেগমেন্টকে সে রেখে দিয়ে একটা রুল অফ মাইনরিটি ওভার মেজরিটি অথবা রুল অফ আ সেকশন ওভার অ্যানাদার সেকশন করছে, আপনি আমাকে বলুন যে বাংলাদেশ কি স্টেবল হবে ইন নিয়ার ফিউচার? আপনি কোথাও হরাইজনে কোথাও দেখতে পাচ্ছেন? আসল সমস্যাটা এখানেই তৈরি হবে, কারণ আপনার যদি উইক হওয়ার ফান্ডামেন্টালস থাকে, তাহলে আপনি জেনে রাখবেন যে সেই ফান্ডামেন্টাল গুলোর ওপর যদি আপনাকে আমরা যেটা চাইছিলাম, তাহলে আপনার স্টেবিলিটি থাক, আপনি ঘরে ঝগড়া করুন, অশান্তি করুন, আপনারা যা খুশি করুন, কিন্তু ঘরে থাকুন, পাড়ায় বেরিয়ে পড়লে বিপদ হয়ে যাচ্ছে। তো সেটা যদি না হয়, তখন পাড়াকে কোনো না কোনো একদিন তাদের ঘরে ঢুকে তাদের কিছু করে আসতে হবে, এইটাই হচ্ছে বাস্তব, জিওপলিটিক্সের এটাই বাস্তব। সুতরাং এর বাইরে আমার মনে হয় না নতুন অন্য কোনো পসিবিলিটি থাকতে পারে। আমি যেটা দেখছি, যেটা কোনো ভালো জিনিস দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না কেউ কোনো ভালো জিনিস দেখতে পাচ্ছে, মঞ্জুরুল হক, কারণ আমরা জানি বাংলাদেশে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক, কর্মীও কোটি কোটি। আমি শুনেছিলাম শুধুমাত্র কমিটির সদস্যই আছে 1 কোটির উপরে। ফলে এরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি কি তার নিজের মৃত্যু ফাঁদ তৈরি করছে না?
আচ্ছা, মৃত্যুফাঁদ যদি বিএনপি তৈরি করে, তার আগে আমরা এটা কেন ভাবছি না যে আওয়ামী লীগ তার মৃত্যুফাঁদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারছে না কেন? আপনার তো মৃত্যু হয়নি এখন। আপনার ছাত্রলীগ এবং যুবলীগ এই দুটি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, এবং যে গণসংগঠনটি মূল আওয়ামী লীগ তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আপনি মিটিং মিছিল করতে পারবেন না, আপনার দল কিন্তু নিষিদ্ধ করা হয়নি। এখন আপনি যদি মনে করেন যে ৭১ সালে আপনার যে ভূমিকা ছিল, ৭১ সালে আপনার যে শক্তি ছিল, সেটি এখন সেইভাবেই আছে, এটা তো ভুল।